প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। অর্ধনগ্ন অবস্থায় এক অচেনা ছেলের বুকে ঘুমিয়ে আছে আন্তরা। সেই ছেলেটি আর কেউ না, দেশের জনপ্রিয় তারকা, টপ ওয়ান অভিনেতা ইরফাত রিদান চৌধুরী। দেখতে সুদর্শন, লম্বা চওড়া, গাঢ় ফর্সা গায়ের রং, বয়স ৩৪-এর কাছাকাছি। বর্তমান সময়ে অসংখ্য মেয়ের একমাত্র ক্রাশ। ইরফানকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। শুধু দেশেই না, দেশের বাইরেও তার সমান জনপ্রিয়তা। বিদেশ থেকে বহু সিনেমা প্রস্তাব এসেছে, আর এখন সেখানেও সে নিয়মিত কাজ করছে। বলা যায় দেশ বিদেশ মিলিয়ে তার বিশাল এক ফ্যান বেস রয়েছে। ঘুমের মধ্যেই তারার একটু নড়ে ওঠে, অজান্তেই আরও শক্ত করে ঝাপটে ধরে ইরফানকে। কিন্তু হঠাৎই যেন তার টনক নড়ে ওঠে। সে কাকে জড়িয়ে ধরে আছে? এত শক্ত পোষণ শরীর কার? পিট পিট করে চোখ খুলে মাথা তুলে তাকাতেই তার বুক কেঁপে ওঠে। সামনে এক অচেনা পুরুষ। তার গায়ে কোনো শার্ট বা টি শার্ট নেই, উন্মুক্ত বুক। এতক্ষণ এই মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সে। মাথায় যেন বজ্রপাত হয়। আমতারা তাড়িঘড়ি করে ইরফানকে ছেড়ে সরে যায়। উঠে বসে নিজের দিকে তাকাতেই আরও এক দফা অবাক হয়। বরং আগের চেয়েও বেশি তার গায়ে সাদা রঙের বড় একটা শার্ট। শার্টটা দেখে বুঝতে আর বাকি থাকে না, এটা নিশ্চয় ইফরাতের। কিন্তু তার নিজের কাপড় কোথায়? তার কালো সুতির সালোয়ার কামিজ, তার বোরখা, হিজাব, নিকাব দ্রুত চারপাশে মাথা ঘোরায়। চোখ চোখ থামে বেডের সামনের টেবিলটায় কাছে। দেখে সে দিকটা মেঝেতে পড়ে আছে তার কালো সুতি সালোয়ার কামিজ। একটু দূরে ছড়িয়ে আছে বোরকা, হিজাব আর নিকাব। আনতারা এভাবে হঠাৎ ছিটকে সরে আসায় ইফতাদের ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে সে তাকায় সামনে। প্রথমে ঝাপসা দেখলেও একটু অস্পষ্ট করে তাকাতেই দেখে সামান্য সত্যি একটি মেয়ে বসে আছে। ইফরাত দ্রুত উঠে বসে, ভ্রু কুঁচকে কিছুটা জোরেই বলে, এই মেয়ে, কে তুমি? এখানে কি করছো? ইফরাদের প্রশ্ন শুনে আমতারা তার দিকে তাকাতে চোখ বিস্ফোরিত হয়ে যায়। বুকের ওপর স্পষ্ট লাল খামচারির দাগ। দেখে বোঝা যায় দাগগুলো একেবারে নতুন, শুধু এক দুটো না, পুরো বুক জুড়েই আছে চিহ্ন। ইফরাদের বুকের সেই দাগ আর নিজের গায়ে ইফরাদের ঢিলেঢালা সাদা শার্ট, দুটো মিলিয়ে আমতারার বুক ধর করে ওঠে। ভয়ে যেন রক্ত হিম হয়ে যায়। মুহূর্তে ঘামে ভেজে যায় শরীর, গলা শুকিয়ে কাঠ। রাতে কি হয়েছে? মাথায় ভেসে ওঠে এক ভয়ঙ্কর জঘন্য ভাবনা। আসলেই এটা শুধু ভাবনা নয়, দাগ আর এই শার্টে যেন সবকিছু স্পষ্ট করে দিচ্ছে। নিশ্চয় বড় কোনো অঘটন ঘটে গেছে। এই উপলব্ধি হতেই আমতারা জোরে কেঁদে ওঠে। ইফরাদের উত্তর পাওয়ার বদলে আমতারার কান্না শুনে আরও ক্ষেপে যায়। দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ায়, আঙুল তুলে রাগে গর্জে ওঠে, এই মেয়ে, কি জিজ্ঞেস করছি আমি? কে তুমি? আমার রুমে কি করছো? আর তোমার পরনে আমার শার্ট কেন? কিন্তু আমতারার কানে যেন কিছুই পৌঁছায় না। সে শুধু ভয়ে কাঁদছে। তার মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। এত বছরের ইবাদত বন্দেগী সব বৃথা। তার সতীত্ব, তার চরিত্র এক মুহূর্তে যেন শেষ হয়ে গেল। সে পরিবারকে কি জবাব দেবে? আল্লাহর কাছে কি বলবে? যে মেয়ে বুঝ হওয়ার পর থেকে কখনো কোনো বেগানা পুরুষের সামনে যায়নি, এমনকি নিজের বাবার সামনেও পর্দা করে এসেছে, সেই মেয়ে কি বিয়ের আগেই এক অচেনা পুরুষের সঙ্গে রাত কাটিয়েছে? এই চিন্তায় আরও ভেঙে পড়ে আমতারা। হঠাৎই ইরফাত এগিয়ে এসে তার চেয়ার শক্ত করে চেপে ধরে, পেছন দিক থেকে চুলের মুঠি আঁকড়ে ধরে টেনে তোলে। ব্যথায় আর্তনাদ আহ করে ওঠে। চুল সারানোর চেষ্টা করে, কষ্টের মুখ তুলে তাকায় ইফরাতের দিকে। ইফরাতের চোখ রক্ত লাল।
একেবারে আগুনের মতো জ্বলছে। স্পষ্ট বোঝা যায় সে ভীষণ রেগে আছে। ইফরাত দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে, এই মেয়ে, কে তুমি? তোর সাহস কি করে হয় আমার রুমে ঢোকার আর রাতে আমার নেশা করে থাকার সুযোগ নেওয়ার? চুলে টানে আর্তনাদ, মাথা যেন ফেটে যাচ্ছে, গাল দুটো চেপে ধরার অসহ্য ব্যথা করছে, মনে হচ্ছে হাড় ভেঙে যাবে। চোয়াল শক্ত করে চেপে ধরা অবস্থায় কাঁদতে কাঁদতে অনেক কষ্ট আন্তরা বলে, আমি কি কিছু করিনি, আমি যা জানি না কিছু। ইফরাত চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, মিথ্যে বলবি না, বল কে পাঠিয়েছে তোকে, নাম বল। আনতারা ব্যথায় কাঁপতে কাঁপতে বলে, সত্যি বলছি, কেউ পাঠায়নি। ইফরাত ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসি দেয়, ও তাহলে আমাকে দেখে লোভ সামলাতে পারিসনি? আমি নেশা করেছিলাম, সেই সুযোগ নিয়ে আমার রুমে ঢুকে নিজেকে বিলীন করে দিয়েছিস, নষ্ট মেয়ে। আনতারা মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলে, না না ইফরাত আরও ক্ষেপে ওঠে, কি না না, তোকে ইচ্ছে করেছে জানে মেরে ফেলতে। দেশের সবগুলো নিউজ চ্যানেলে এখন তোলপাড় অবস্থা, চারদিকে একটাই খবর, বাংলাদেশে নাম্বার 1 অভিনেতা ইফরাত রিদান চৌধুরী এক তরুণীর সঙ্গে হোটেলে দেখা গেছে। শুধু এইটুকুতেই থেমে নেই, খবরের সঙ্গে যোগ হচ্ছে নানান রকম বানানো বিশ্লেষণ আর নেতিবাচক শিরোনাম। এখনও চ্যানেলের উপস্থিতি বলেছে ইরফান রিদান চৌধুরী এমন কাজে মেয়ে ভক্তরা দুঃখ প্রকাশ করেছে। আবার অনেকেই বলেছে ইরফান চৌধুরী এই কাজ নতুন না, তিনি প্রায়ই এমন মেয়ে নিয়ে হোটেলে যান, নিত্য নতুন মেয়েদের সাথে উনার অবাধ মেলামেশা। এতক্ষণ ধরে লিভিং রুমে সোফায় বসে বড় টিভির স্ক্রিনে চলতে থাকা এইসব খবর চুপচাপ শুনছিল ইফরাত, কিন্তু এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে ক্ষেপে বলে উঠল, এই বাস্টেডের বাচ্চা, বোন নিয়ে আমি হোটেলে যেতাম, তাই জানে আমি প্রায়ই মেয়ে নিয়ে হোটেলে যাই। ইফরাদের বাঁ পাশে বসে আছেন তার বাবা ইখতিয়ার চৌধুরী, আর ডান পাশে দাঁড়িয়ে আছে সাফিন। ইখতিয়ার চৌধুরী হাতেও সিগারেট। ইখতিয়ার চৌধুরী ছেলেকে এত রেগে যেতে দেখে শান্ত গলায় বলেন, শান্ত হও রাত, এভাবে রাগলে হবে না। ইফরাত উত্তেজিত কণ্ঠে বলে, কিভাবে শান্ত হব, কিসব ফালতু ব্রেইমস লাগাচ্ছে আমার উপর, আর ওই মেয়ে যত নষ্টের গোড়া, ওকে পাই একবার, ট্রাস্ট মি, জ্যান্ত পুঁতে দেব। ইখতিয়ার চৌধুরী চিহ্নিত স্বরে বলেন, এখন এই নিউজ ধামাচাপা দেবে কিভাবে? যদি ব্যাপারটা পরিষ্কার না হয় তাহলে তোমার চরিত্রর দাগ লেগে যাবে। ইফরাত কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাবছি সবগুলো নিউজ চ্যানেলকে টাকা খাইয়ে চুপ করাবো। ইখতিয়ার মাথা নাড়িয়ে বলে, ধরা যাক নিউজ চ্যানেলগুলো চুপ থাকলো, কিন্তু তোমার ফ্যান আর সাধারণ মানুষ মনে তো বিষয়টা থেকে যাবে, আর এতে তোমার ক্যারিয়ারেও সমস্যা হবে। ইফরাত বিরক্ত গলায় বলে, সমস্যা কি কি হবে সেসব জানি আমি, এখন উপায় বলো। ইখতিয়ার একটু ভেবে বলে, একটা উপায় আমার কাছে আছে, এতে সব মিডিয়া আর অন্যদের মুখ বন্ধ হয়ে যাবে, আর এইসব অভিযোগও তোমার ওপর থেকে সরে যাবে। ইফরাত তীক্ষ্ণ দৃষ্টিতে বাবার দিকে তাকায়, চোখে প্রশ্ন, কি উপায়? ইখতার আবার বলে, কিন্তু তুমি রাজি হবে না আমি জানি। ইফরাত বিরক্ত হয়ে বলে, এত রহস্য না করে উপায় বলো। ইখতিয়ার চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে, মেয়েটাকে বিয়ে করে নাও। ইফরাত কিছু বলার আগেই পাশ থেকে ভেসে আসে এক নীলকণ্ঠ, ইম্পসিবল, এটা কখনোই হবে না, জীবনেও না। তিনজনই ঘাড় ঘুরিয়ে তাকায়। একটু দূরে দাঁড়িয়ে আছে ইফরাদের মা, শার্নি ইমরোজ। কথাটা তিনি বলেছেন। তিনি এগিয়ে এসেই ইখতিয়ার চৌধুরীর পাশে বললেন, আমার ছেলেকে আমি ওই সব রাস্তার মেয়ের সাথে বিয়ে করাবো না।
রাস্তার সামান্য দু টাকার মেয়েকে বিয়ে করতে বলেছ? তুমি জানো এতে রাতের সম্মান কতটা নষ্ট হবে? ইখতিয়ার চৌধুরী শান্ত গলায় বলেন, বিয়ে হলে সম্মান নষ্ট হবে না, উল্টো যে সম্মান নষ্ট হতে যাচ্ছে তা থেকে বেঁচে যাবে। সানি ইমরোজ কিছু বলার আগেই ইফরাত কথা কেটে দিয়ে বলে, সম্মান গেলে যাক, কিন্তু ওই মেয়েকে বিয়ে করব না জীবনেও। আমি মিডিয়ার মুখ বন্ধ করাচ্ছি। কথা শেষ করেই ইফরাত সাফিরের দিকে তাকিয়ে বলে, যাও সব নিউজ চ্যানেলগুলো ওনাকে টাকা খাইয়ে চুপ করাও। ইখতিয়ার গম্ভীর কণ্ঠে বলে, আফিম, এই কাজটা করলে উল্টো মনে হবে ওদের কথাটাই ঠিক, বরং তোমার উপর আসা ব্লেমগুলো সত্যি প্রমাণ হবে। কিন্তু তুমি যদি বিয়ে করে নাও তাহলে ব্যাপারটা অন্যভাবে সামানোর যাবে। ইফরাত রেগে ফুঁসে উঠে বলে, বললাম তো ওই মেয়েকে বিয়ে করব না, চরিত্রহীন মেয়ে একটা, সেই মেয়েকে আমি বিয়ে করব যে অচেনা ছেলের সাথে রাত কাটায় হোটেলে। ইখতিয়ার চৌধুরী ইরফানদেরকে বোঝাতে শুরু করে, তোর ডিভোর্স দিয়ে দিও, ব্যাপারটা মিটমাট হওয়ার কিছুদিন পর। আমি তো তোমাকে সংসার করতে বলছি না, আমি শুধু বলছি ওই মেয়ের জন্যই তো এসব হয়েছে, তাই এখন মেয়েটাকে ব্যবহার করে সব ঝামেলা মিটিয়ে নিতে। ইখতিয়ার চৌধুরীর কথা শেষ হতেই সাফিন ইখতারকে বলে, স্যার। ইখতিয়ার স্যার কিন্তু কথাটা খারাপ বলেনি, আপনি মেয়েটাকে বিয়ে করে নিলে আমরা সবাইকে বলবো যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন, তখন ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। ইফরাত কিছুক্ষণ চুপ করে রইল, মনে মনে ভাবতে থাকে ব্যাপারটা নিয়ে আপাতত বিয়ে করে সবার মুখ বন্ধ করাই ভালো, পরে যখন পরিস্থিতি শান্ত হবে তখন ডিভোর্স দিয়ে দেব। এমন দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে সে কখনোই সংসার করবে না, সংসার তো দূরের কথা, স্ত্রী হিসেবেও মেনে নেবে না। অবশেষে ইফরাত মাথা নেড়ে বলে, ঠিক আছে, রাজি আমি। ইখতিয়ার চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে আজকেই বিয়ে করে ফেলা ভালো। আমাদের বনানীর বাসাটা গোপনে বিয়েটা সেরে ফেলতে হবে, মিডিয়া যেন ভুলেও খবর না পায়। সাফিন মাথা নেড়ে বলে, ঠিক আছে স্যার। এরপর ইখতিয়ার চৌধুরী ইফরাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি জানো মেয়েটা বাসা কোথায়, কিংবা ওর সম্পর্কে কিছু? মেয়েটাকে খোঁজ পাবে কিভাবে? ইফরাত বিরক্ত স্বরে বলে, বললাম না এই মেয়েকে আমি জীবনে প্রথম দেখেছি, আমি জানবো কিভাবে ওর বাসা কোথায়? সাফিন জানে হয়তো, ওর ড্রপ করে দিয়েছিল। তারপর সাফিনের দিকে ঘুরে বলে, মেয়েটাকে কোথায় ড্রপ করেছিলে? সাফিন একটু অপ্রস্তুত হয়ে বলে, স্যার, মেয়েটাকে আমি ড্রপ করি নাই তো, এটা একটা ওভারে দিয়ে দিয়েছিলাম। ইফরাত কপাল কুঁচকে বলে, তো লোকেশন কি বলেছিল মেয়েটা? সাদিপ মাথা নিচু করে বলে, সেসব তো শুনিনি। ইফরাত রাগে সাফিনের দিকে তাকায়। সাফিন ঢোক গিলে চুপ করে রইল। ইফরাত উঠে দাঁড়িয়ে দৃষ্টিস্বরে বলে, এই মেয়েকে নিয়ে আমি বনানী বাসায় আসছি, সেখানে কথা হবে। বলে ইফরাত দ্রুত বেরিয়ে গেল। সাফিনও তার পেছন পেছন চলে গেল। ওরা বেরিয়ে যেতেই সিঁড়ি দিয়ে হাড়মুড় করে লিভিং রুমে ঢুকে একটা ছেলে, সুদর্শন ফর্সা, গায়ের রং জিমে গলা, শক্তপোষণ শরীর, দেখতে অনেকটাই ইফরাদের মতো, উচ্চতাও ইফরাদের সমান হবে। চেহারা দেখে বোঝা যাচ্ছে সর্বোত্তম ঘুম থেকে উঠেছে। ছেলেটার নাম ইফতিন রাইত চৌধুরী। লিভিং রুমে এসে ইফতিন উত্তেজিত গলায় ইখতিয়ার চৌধুরীকে বলে, নিউজ সোশ্যাল মিডিয়া কী সব হচ্ছে? ব্রোর সাথে একটা মেয়ে হোটেলে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ইখতিয়ার চৌধুরী উঠে দাঁড়িয়ে শান্তভাবে বলেন, শান্ত হও, আগে চেঞ্জ করে এসো, তোমাকে নিয়ে বাইরে যাব, রাস্তায় সব বলছি। ইফতিন অবাক হয়ে বলে, এত কুল
হয়ে আছো কিভাবে ড্যাড? আমি ঘুমিয়েছিলাম। আমার ফ্রেন্ড, কলিগরা, ডিরেক্ট ডিরেক্টরা সবাই ভিডিও শেয়ার করে কল দিচ্ছে, নানা কথা বলছে, জিজ্ঞেস করছে মেয়েটাকে, ব্রো ব্যাপারে জানতে চাচ্ছে। ইখতিয়ার চৌধুরী ধীর স্বরে বলেন, এই মেয়েকে রাতও চেনে না। কিভাবে যে ওই মেয়ে রাতের হোটেলে রুমে ঢুকে পড়ে রাত, তারপর বাকিটা নিউজ চ্যানেলগুলো বাড়িয়ে সরিয়ে ফেলে। এখন যাও, রেডি হয়ে এসো, বনানীর বাড়িতে যাব। ইফতিন জিজ্ঞেস করে, সেখানে কেন? ইখতিয়া বলেন, সেখানে ওই মেয়ের সাথে রাতের বিয়ে হবে। এখন লেট করো না, যাও। ইফতিন মাথা নেড়ে বলে, আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। বলে ইফতিন চলে গেল। এবার ইখতিয়ার চৌধুরী শার্নি ইমরোজের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে? শার্নি ইমরোজ দৃষ্টি কণ্ঠে বলে, আমি গেলে আমার ছেলের সর্বনাশ হতে দিব না। ইখতিয়ার চৌধুরী বলেন, তাহলে থাকো এখানে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশে লালচে আভা ছড়িয়ে আছে। অন্ধকার নামতে আর বেশি দেরি নেই। আনতারা এখনো হোটেলে চলেছে। মাঝে অবশ্য একবারও একটা পার্কে বসে বিশ্রাম নিয়েছিল, তবে সেটা প্রায় 1 ঘন্টা আগের কথা। এখন তার পা আর চলছে না। কিন্তু থামবে কোথায়? যাবেই বা কোথায়? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। অন্য মানুষকে হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই আনতারা রাস্তার মাঝখানে চলে আসে। ঠিক তখনই তার হুঁশ ফেরে। পাশ ফিরে তাকাতেই দেখে একটা কালো গাড়ি একদম তার সামনে। মুহূর্তে তার মনে হয় সব শেষ। ভয়ে আনতারা চোখ বন্ধ করে ফেলে। কয়েক মুহূর্তে কেটে যায়, কিন্তু কোনো আনতারার মনে প্রশ্ন জাগে, তবে কি সে মরে গেছে? তাই কি শরীরে ব্যথা লাগছে না? আনতারা ধীরে ধীরে চোখ খুলে দেখে গাড়িটা তার একদম কাছে এসে থেমে গেছে। সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই গাড়ির পেছনের সিট থেকে একজন পুরুষ নেমে আসে। তাকে দেখে আনতারা চিনতে পারে, সকালে সে হোটেলের ছেলেটার সাথে অভিনেতা ইফরাত রিদাম চৌধুরী। সামনের সিট থেকে আরেকজন নেমে আসে, সেই ছেলে যে সকালে আমতারাকে গাড়িতে তুলে দিয়েছিল, অর্থাৎ সাফিন। ইফরাত এসে আমতারার সামনে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলে, এই মেয়ে, তোমাকে তো খুঁজছিলাম, চলো আমার সাথে। বলে ইফরাত খপ করে আমতারার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও গাড়িতে উঠে বসে। আনতারা বিস্ময়ক তাকিয়ে থাকে, কিছুই বুঝতে পারে না। সাফিন ও আবার গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। ইফরাত একবার আনতারার দিকে তাকিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বিস্ময়ক কাটাতে আনতারা ভয় পেতে শুরু করে। সকালে ইফরাত তাকে হুমকি দিয়েছে, আবার সামনে এলে মেরে ফেলবে। সেই কথা মনে পড়তে তার বুক কেঁপে ওঠে। তবে কি তাকে মেরে ফেলার জন্যই নিয়ে যাওয়া হচ্ছে? আনতারা কাপা গলায় বলে, গাড়িতে তুলছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ইফরাত কোনো উত্তর দেয় না, যে কথাটা শুনতেই পায়নি। আনতারা এবার সামনে বসা সাফিনের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আপনারা কি আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন? কিন্তু আমি উনার সামনে আসিনি। আমি তো আগেই এই রাস্তায় ছিলাম, আপনারা পরে এসেছেন। আনতারার কথা শুনে ইফরাত চোখ খুলে ভ্রু কুঁচকে তাকায়। সাফিনও অবাক হয়। ইফরাত দাঁতে দাঁত চেপে বলে, আই উইশ এখন যদি তোমাকে মেরে ফেলতে পারতাম। এই কথা শুনে আনতারা ভয়ে সংকুচিত হয়ে যায়। ঠোঁট কামড়ে সাহস জোগাড় করে বলে, কি খারাপ মানুষ আপনি! একটা মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এবার আর ইফতারা নিজেকে সামলাতে পারে না, রাগে ফেটে পড়ে। হাত বাড়িয়ে আমতারার গলা শক্ত করে চেপে ধরে, আমতারাকে সিটের সাথে চেপে ধরে। ইফরাত দাঁতে দাঁত চেপে বলে, খারাপের দেখছিস কি তুই? তুই কি ভেবেছিলি তোকে এত সহজেই ছেড়ে দিব? তোর খুব শখ না
ইফরাত রিদান চৌধুরীর সাথে রাত কাটানো। রাত তো কাটিয়েছিস, এর ফল ভুগবি না বাজে মেয়ে। তোর জীবন নরক করে দেব, এটা ইরফান চৌধুরীর প্রমিস। এখন চুপচাপ মুখ বন্ধ করে বস। আর একটা শব্দ বের হলে মুখ থেকে আজীবনের জন্য মুখ বন্ধ করে দেব বলেই ইফরাত সরে আসে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তারা ছলছল চোখে সিটের আগে অবস্থাতেই পড়ে থাকে, নড়ে না। গলাটা জ্বালা করছে অনেক জোরে চেপে ধরায়। তার থেকেও বেশি কষ্ট দিচ্ছে ইফরাদের বাজারের মেয়ে বলায়। তারা ধীরে ধীরে সোজা হয়ে বসে। তার খুব কান্না পাচ্ছে। একটা রাতে যেন তার পুরো জীবন অভিশাপ পরিণত হয়েছে। সব কিছুই হারিয়ে ফেলেছে সে। চারিদিকে শুধু অপমান আর তুচ্ছতা। আর চরিত্র এমন এক দাগ যা হয়তো কোনো দিন মুছবে না। শুধু সমাজের চোখে না, তার নিজের কাছেও সেও অপরাধী। মনে হচ্ছে তার আখিরাতও শেষ হয়ে গেল। এত নামাজ, এত ইবাদত, সব কি তবে সেই এক রাতেই নষ্ট হয়ে গেল? অথচ সেই রাতে কিছুই তার মনে নেই। কিভাবে সে ইফরাদের রুমে গেল, কি হয়েছিল, কিছুই মনে নেই। এই অজান্তেই ঘরে যাওয়ার পর পাপের কথা মনে হলে তার বুক ফেটে যায়। ছল ছল চোখে সে ইফরাদের দিকে তাকায়। সামনের সিটে বসে সাফিন কুকিং গ্লাসে সব দেখছে। তার মনটা খারাপ হয়ে যায় আন্তারার জন্য। মেয়েটার মুখটা কত নিষ্পাপ। এত নুরানি চেহারায় একটা মেয়ে কি সত্যি এইসব করতে পারে? কিন্তু ঘটেছে, সেটাও তো অস্বীকার করা যায় না। তবুও আন্তারার জন্য তার মুখ মায়া লাগছে। সে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে। সাদেব দ্রুত নেমে ইফরাদের পাশে দরজা খুলে দেয়। ইফরাত গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তারপর গাড়ির ভেতরে ঝুঁকে আন্তারার দিকে চোখ সরু করে তাকিয়ে বলে, ইনভিটেশন দিতে হবে নামার জন্য। আন্তারার মুখটা মনমরা করে গাড়ি থেকে নামে। নামার সঙ্গে সঙ্গে ইফরাত আন্তারার হাতটা শক্ত করে ধরে গাড়ির ওপাশে নিয়ে যায়। ইফরাদের স্পর্শে আন্তারার অস্বস্তির কেঁপে ওঠে। পরপুরুষের হাত ধরা তার জীবনে এই প্রথম। সে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইফরাত চোখ রাঙিয়ে আরো শক্ত করে হাত চেপে ধরে। হাতটা ছেড়ে দেওয়ার জন্য বলতে চেয়েও বলতে পারে না। দেখা গেল আরো কিছু নোংরামি গালি দিয়ে দেবে ইফরাত আন্তারাকে। ইফরাত আন্তারাকে নিয়ে বিল্ডিংয়ের ভেতর ঢোকে। লিফটে উঠে সোজা 14 তলা গিয়ে থামে। আন্তারা কিছুই বুঝতে পারছে না কেন তাকে এখানে আনা হয়েছে। কিছু জিজ্ঞেস করতেও ভয় করছে। বললে হয়তো আবার তার চরিত্র নিয়ে নোংরা কথা শুনতে হবে। লিফট থেমে নেমে ইফরাত আন্তারাকে নিয়ে প্লাসমেন্ট এর সামনে আসে। দরজা খোলা। ভেতরে ঢুকতে দেখে লিভিং রুমে বসে আছে ইফরাদের বাবা ইখতিয়াস চৌধুরী, ছোট ভাই ইফতিন এবং কাজী সাহেবও তার 2 জন সহকারী। ইফরাতকে দেখেই ইফতিন এগিয়ে আসে। তারপর আন্তারাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। অবশ্যই দেখেছে বলে ভুল হবে। ইফতিন যেন রীতিমতো চোখ দিয়ে আন্তারাকে স্ক্যান করছে। ইফতিনের এমন তাকানোয় আন্তারা ভীষণ অস্বস্তি বোধ করে। আন্তারা মাথা নিচু করে ফেলে। ইফতিন কিছুক্ষণ আন্তারাকে দেখে নিয়ে বলে, আই থিঙ্ক ব্রো, এ মেয়ে ইচ্ছে করে তোমাকে ফাঁসিয়েছে তোমাকে বিয়ে করার জন্য। ভোলাভাল ফেইস দেখেই ডিকমিন্স কার্ড প্লে করে তোমাকে বিয়ে করার জন্য এসব করেছে। ইফতিনের এসব কথায় আন্তারা অপমানিত বোধ করে। তার মনে হয় মাটিতে মিশে যেতে। এত অপমান, অপদস্থ তার সহ্য হচ্ছে না। ইফতিয়ানের কথা শুনে ইফরাত দাঁতে দাঁত চেপে আন্তারার দিকে তাকিয়ে বলে, শখ যেহেতু হয়েছে, মিটিয়ে দেব সব শখ। তখনই ইফতিয়ান চৌধুরী ডেকে ওঠেন, আচ্ছা পরে কথা হবে, এখন এসো মেয়েটাকে নিয়ে। ইফতিন সরে দাঁড়ায়। ইফরাত
আমতারাকে নিয়ে সোফায় বসে পাশাপাশি। কাজী সাহেব বিয়ের রেজিস্ট্রো বই খুলে তথ্য লেখার প্রস্তুতি নেয়। তারপর ইফরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মেয়ের নাম কি? ইফরাত তো আনতারার নামই জানে না। সে আনতারার দিকে ঘুরে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমার নাম কি? কাজীর হাতে থাকা বিয়ের কাগজ দেখে আনতারা বুঝে যায় তাকে বিয়ে করার জন্য এখানে আনা হয়েছে। কিন্তু কেন? নিজের সম্মান বাঁচাতে? ফ্যানদের সামনে মুখ রক্ষা করতে? এই ভাবনার মধ্যেই আনতারা চুপ করে থাকে। ইফরাত বিরক্ত হয়ে আবার বলে, কি জিজ্ঞেস করছি আমি? আনতারা নিচু স্বরে উত্তর দেয়, মারজানা। কাজী সাহেব প্রশ্ন করে, মার নামে আগে পিছে কিছু নেই? আনতারা শান্তভাবে বলে, মারজানা আমার ডাকনাম। আমার মা রেখেছিল আসল নাম আনতারা শেখ। ইফরান সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ওঠে, এই মেয়ে, তোমাকে কে বলেছে ডাকনাম বলতে? অসহ্য ইডিয়েটিং মেয়ে। ইফরানদের ধমকে আনতারা অপমানিত বোধ করে, মাথা নিচু করে ফেলে। কাজী সাহেব এবার তার বাবার নাম জিজ্ঞেস করে। আনতারা সোজাসুজি বাবার নাম বলে দেয়। সব লিখে নিয়ে কাজী সাহেব এবার ইফরানদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, দেনমোহর কত নির্ধারণ করব? কাজী সাহেবের প্রশ্নর উত্তরে ইফরাত ঠান্ডা গলায় বলে, দেনমোহরের তালাক লিখবে। স্পেশাল বিয়ে যেহেতু, দেনমোহরটাও স্পেশাল থাকুক। তালাক দিয়েই না হয় স্ত্রীর কাছে যাব। এমনিতেও ওর পরপুরুষদের সাথে মেলামেশা করার অভ্যাস আছে, তাই তালাকের পরও কাছে গেলে কোনো সমস্যা হবে না। কথাগুলো শুনে আনতারা লজ্জায় অপমানে চোখ বন্ধ করে ফেলে। কান্না আসতে নেয়, কিন্তু আনতারা আটকে ফেলে চোখের জল। একই সাথে তার মাথায় নানান প্রশ্ন ঘুরতে থাকে। দেনমোহর আবার তালাক হয় নাকি? বিয়ে তো আল্লাহর একটি সুন্দর বিধান, সেটাকে নিয়ে এমন তামাশা কিভাবে কেউ করে? কেউ? এই মানুষের অত্যন্তে কি আল্লাহর ভিতর নেই? সে এক অদ্ভুত মানুষের দেখা পেল, যে তাকে নোংরা কথা এবং আল্লাহর বিধান নিয়ে তামাশা করতে দুবার ভাবে না। ইখতিয়ার চৌধুরী আনতারার মুখে ভয়ের ছাপ দেখে কিছুটা ধমকের স্বরে বলেন, এটা কি ধরনের ফাজলামো রাত? দেনমোহর নিয়ে এসব কেউ বলে? কাজী সাহেব, আপনি দেনমোহর 30 লক্ষ টাকা লেখেন। তারপর তিনি আনতারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তোমার কোনো আপত্তি আছে 30 লক্ষ টাকা দেনমোহরে? আনতারা চুপ করে থাকে। সে এখনো ইফরানদের কথা ধাক্কা সামলাতে পারেনি। উত্তর না পেয়ে ইখতিয়ার চৌধুরী কাজীকে বললেন, চুপ থাকার সম্মতির লক্ষণ। আপনি 30 লক্ষই লেখেন। সব তথ্য লিখে নিয়ে কাজী সাহেব আনতারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি ইখতিয়ার চৌধুরীর বড় ছেলে ইরফান রিদান চৌধুরীর সাথে 30 লক্ষ টাকার দেনমোহরে বিবাহের সম্মতি প্রদান করেছেন? রাজি থাকলে মা কবুল বলেন। প্রশ্নটা শুনে আনতারা ইফরাতের দিকে তাকায়। ইফরাত তীক্ষ্ণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আনতারা মনে মনে ভীষণ দ্বন্দ্বে পড়ে যায়। এই মানুষটি তার সম্পূর্ণ বিপরীত, যার মাঝে ইসলামিক চিন্তাধারা নেই, আল্লাহ ভীত নেই, কিন্তু বিয়ের আগে তার সঙ্গে রাত কাটানোর বিশাল বড় গুনাহ হয়ে গেছে। যদি তাদের মধ্যে হারাম সম্পর্ক হয়ে থাকে, তাহলে বিয়ের মাধ্যমে সেটাকে হালাল করা ভালো। তারপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তো পরম দয়ালু, পরম ক্ষমাশীল। পাহাড়সমূহ গুনাহও তিনি মাফ করেন। হয়তো এই বিষয়ে আল্লাহ ইচ্ছে ভুল শুদ্ধ করার সুযোগ। এদিকে ইফরাত বিরক্ত চোখে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে, এতর ভাবার কি আছে? মেয়েটা তো নিজেই তাকে ফাঁসিয়ে বিয়ে করতে চেয়েছিল। হয়তো এখনও নাটক করছে। তার কাছে আনতারা একটা নাটকবাজ মেয়ে ছাড়া কিছুই না।
আনতারা চোখ নামিয়ে আনে, ধীরে চোখ বন্ধ করে মনে মনে বলে ওঠে, আল্লাহ, আমি আমার অজান্তে করা পাপের তওবা চাইছি। আমি জানি আমার রব আপনি পরম করুণাময়ী, দয়াশীল। আপনি আমার এই ইচ্ছেকে কবুল করে নিন। এই যাত্রা আপনার রহমত আর নেয়ামতে পরিপূর্ণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন। আনতারা চুপ থাকায় কাজী সাহেব আবার জিজ্ঞেস করেন, আপনি কি ইখতিয়ার চৌধুরীর বড় ছেলে ইরফান রিদানের সাথে বিবাহের সম্মতি প্রদান করেছেন? রাজি থাকলে মা কবুল বলেন। আনতারা চোখ খুলে দৃঢ় কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল। আমি ইরফানকে স্বামী হিসেবে কবুল করছি। ঘরে উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। শুধু ইফরাত ছাড়া। তার কাছে পুরো ঘটনাটা অসহনীয় বিরক্তি। সে বাধ্য হয়ে সব করছে। কাজী সাহেব এবার ইরফানদের দিকে তাকিয়ে বলে, বাবা, আপনি কি আজাদ শেখের বড় মেয়ে আনতারা শেখকে বিবাহের জন্য রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। ইফরাত এক মুহূর্তে সময় নেয় না, সঙ্গে সঙ্গে বলে, কবুল, কবুল, কবুল। বিয়ে সম্পূর্ণ হয়। সবাই তাদের সুন্দর ভবিষ্যতের জন্য মোনাজাতে হাত তোলে। কিন্তু সত্যি কি তাদের সামনে কোনো সুন্দর ভবিষ্যৎ আছে? দুজন সম্পূর্ণ আলাদা জগতের মানুষের সংসার কেমন হবে? তা কি সত্যি সুন্দর হবে? ইফরাত কি তার হতে দেবে? সোফায় বসে আছে, ডান হাত সোফায় হাতলে রেখে হাত দিয়ে কপালে চেপে ধরেছে। চোখ জোড়া বন্ধ, মুখে গম্ভীর দুশ্চিন্তার ছাপ। ছেলের কথা ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে উঠেছেন। মিডিয়ার ছেলের নাম জড়িয়ে নানান নেতিবাচক খবর বেরিয়েছে। তবে সেগুলো নিয়ে যতটা না চিন্তা, তার চেয়েও বেশি চিন্তা এই নিয়ে যে ছেলে এখন এক অচেনা অজানা রাস্তার মেয়েকে বিয়ে করে ঘরে আনছে। বিষয়টা উনার কাছে ভীষণ লজ্জার। মেয়েটা পরিবার, শিক্ষাগত মান কিছুই জানে না। উনি মনে মনে ভাবেন, ভালো পরিবারের কোনো মেয়ে কি এভাবে এক অচেনা ছেলের বেড পর্যন্ত যেতে পারে? তাহলে নিশ্চয় মেয়েটি খুব নিচু মন মানসিকতা, থার্ড ক্লাস পরিবারের। কিন্তু এমন মেয়েকে নিয়ে তারা কিভাবে এমন হাই সোসাইটিতে চলাফেরা করবে? শার্নি ইমরোজ নিজের ফ্রেন্ডদের বা কি বলবে যে তার ছেলের বউ একটা থার্ড ক্লাস পরিবারের মেয়ে? এইসব ভাবনায় তিনি আরও অস্বস্তি হয়ে পড়েন। ইখতিয়ার চৌধুরী আর ইফতিন বেরিয়ে যাওয়ার পর থেকেই ওনার অশান্তি যেন বেড়েই চলেছে। শার্নি ইমরোজ দেওয়ালে ঝুঁকে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সন্ধ্যা ৮টা বাজতে চলেছে। এখনো কেউ ফিরছে না। ঠিক তখনই কলিং বেলে বেজে ওঠে। তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়ান। মেইড দ্রুত এসে মেইন ডোরে দিকে এগিয়ে গেল দরজা খোলার জন্য। শার্নি ইমরোজও দ্রুত পায়ে সেখানে গিয়ে দাঁড়ান। মেইড দরজা খুলে সরে দাঁড়াতেই দেখে বাইরে ইফরাত ও আনতারা দাঁড়িয়ে আছে। ইফরাদের ডান পাশে ইখতিয়ার চৌধুরী আর তাদের পেছনে ইফতিন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ইফরাত ভেতরে ঢুকে সোজা হেঁটে গিয়ে সোফায় বসে পড়ে। আনতারা বাইরে দাঁড়িয়ে আছে। ইফরাদের যেন খেয়ালই নেই, যেন আনতারা পেছনে রয়ে গেছে। ইখতিয়ার চৌধুরী বিরক্ত হয়ে বলেন, এটা কেমন কাজ রাত? বউ দরজায় রেখে নিয়ে একটা ভেতরে ঢুকে গেলে? ইফরাত তাচ্ছিল্য সুরে জবাব দেয়, ওকে বউ, বউ মানে কে? জাস্ট ইমেজ নষ্ট হওয়ার চাপে বিয়ে করেছি। এই মেয়ে বাঁচুক মরুক আমার যা আসে না। ইখতিয়ার চৌধুরী আবার বলে, নতুন বউয়ের সাথে এভাবে কেউ কথা বলছো? ইফরাত রেগে বলে, নতুন বউ মাই ফুট। ইখতিয়ার চৌধুরী অপ্রস্তুত হয়ে পড়েন। এদিকে শার্নি ইমরোজ এতক্ষণ মনোযোগ দিয়ে আনতারাকে দেখছিল। আনতারার পরনে সুতি সালোয়ার কামিজ আর ওড়না দেখেই তিনি নিশ্চিত হয়ে গেছেন তার ধারণা ভুল ছিল। মেয়েটি নিশ্চয় তাদের থেকে অনেক নিচু পরিবারের। এবার শার্নি ইমরোজ রাগে ফেটে পড়েন, বউ বউ করো না।
পায়ে থাকা জিনিস মাথায় উঠে যাবে। ভুলে গেছো এই মিক এই মেয়ে কি করেছে? এই মেয়ের জন্য আমাদের কতটা ভোগান্তি হয়েছে। আমার ছেলেটা নাস্তানাবুদ অবস্থায় হয়েছে। ইখতিয়ার চৌধুরী লজ্জা পেল। নতুন বউ দরজার সামনে দাঁড়িয়ে, আর বাড়ির লোকজনে এমন ব্যবহার। তিনি চোখের ইশারায় সারনি ইমরোজকে চুপ করতে বলেন। তারপর আন্তারার দিকে তাকিয়ে নরম স্বরে বলেন, আচ্ছা মা, তুমি ভেতরে ঢোকো। এতক্ষণে আন্তারা মাথা নিচু করে চুপচাপ সব কথা শুনছিল। গত রাতের ঘটনার কথা তুলে বরাবর তার চরিত্র নিয়ে খোঁচা দেওয়া হচ্ছে। এতে আন্তারার ভীষণ কষ্ট লাগছে। এত মানুষের সামনে এভাবে অপমান সহ্য করা। তবুও আন্তারা ইখতিয়ার চৌধুরীর দিকে তাকিয়ে ভদ্রভাবে মাথা নেড়ে ভেতরে ঢোকে। ভেতরে এসে মাথা তুলে দেখে সোফায় বসে ইফরাত তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আন্তারা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। শার্নি ইমরোজ ছেলের পাশে গিয়ে বসে বলেন, কেন বিয়ে করলে তুমি এই মেয়েকে? এই মেয়ের থেকে তো আমাদের বাড়ির মেয়েরাই অনেক ক্লাসিক। ইফরাত বিরক্ত হয়ে আন্তারার দিকে থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকায়। ধমকের সুরে বলে, শখ করে বিয়ে করে আনিনি, জানোই তো এটা। তাহলে মাথা ব্যথা বাড়াচ্ছ কেন? ইফরাত কথাটা বলেই রাগে উঠে দাঁড়ায়। তার সব কিছুই অসহ্য লাগছে। এমনকি বাড়ির মানুষগুলোকেও সহ্য হচ্ছে না। ইফরাত দুটো পায়ে হেঁটে আন্তারার দিকে এগিয়ে এলো। পাশ কাটিয়ে যাওয়ার সময় আন্তারাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর গট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হঠাৎ ধাক্কায় আন্তরা টেবিলে টলে উঠলেও নিজেকে সামলে নেয়। শানি ইমরোজ ছেলের ধমক খেয়ে মুখ গম্ভীর করে ফেলে, কিন্তু সেই রাগ তিনি ছেলের উপর ঝাড়লেন না। চোখ ঘুরিয়ে গরম দৃষ্টিতে তাকালেন আন্তারার দিকে। উনার মতে এই মেয়ের কারণেই ইফরাত উনাকে ধমক দিয়েছে। ফলে আন্তারার প্রতি শানি ইমরোজ ক্ষোভ আরও বেড়ে গেল। এদিকে ইফতিন এতক্ষণ সবকিছু বেশ উপভোগ করেই দেখছিল। ইফ ইফরানকে বেরিয়ে যেতে দেখে সে আন্তারার দিকে তাকায়। আন্তারার মুখ ফ্যাকাশে, মাথা নিচু। তখন ইফতিন হেসে বলে, ভাবি, লাগেনি তো জোরে? আন্তারা বুঝতে পারে না যে এই ইফতিন মজা করছে। আন্তারা মাথা নিচু রেখে আস্তে করে দুদিকে মাথা নেড়ে বোঝায়, না, লাগেনি। ইখতিয়ার চৌধুরী ভেতরে ভেতরে হতাশ হচ্ছেন ইফরাত আর শানি ইমরোজের আচরণে। এখন তিনি চান কেউ আন্তারার সঙ্গে খারাপ ব্যবহার করুক, কারণ উপস্থিত এমনিতেই নাজুক। উনি সব কিছুই প্ল্যান করে রেখেছেন। 2 দিন পর মিডিয়ার সামনে আন্তারাকে দাঁড় করিয়ে ইফরানদের বিরুদ্ধে সারানোর ফেক নিউজে জবাব দেওয়া হবে। যদি এখন আন্তারা তাদের বিরুদ্ধে কিছু বলে বসে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। সমস্যা কমার বদলে বেড়ে যাবে। তাই আপাতত তিনি চান আন্তারাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে। তিনি এক মেয়েটকে ডেকে আন্তারার দিকে ইশারা করে বলেন, যাও, আন্তারাকে ইফরাদের রুমে নিয়ে আসো। শানি ইমরোজ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে, কেন? ইখতিয়ার চৌধুরী বিরক্ত হয়ে বলেন, কেন আবার কি? ইফরাদের বউ ইফরাদের রুমেই যাবে, আর কোথায় যাবে? শানি মরিস আপত্তি জানান, না, ইফরাদের রুমে যাবে না। ইফরাত তো ওকে বউ হিসেবে মানে না। ইফতিন হেসে বলে ওঠে, তাহলে আমার রুমে দিয়ে আসো। কথাটা কানে যেতেই আন্তারা মাথা তুলে ইফরানের দিকে তাকায়। ইফতিনের ঠোঁটের কোণে দুষ্ট হাসি। এই ভঙ্গিটা আন্তারার একদমই পছন্দ না। বিয়ের সময়ে ইফতিন যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখছিল, তাতে আন্তারা ভীষণ বিরক্ত হচ্ছিল। তাই তাকালো এই ধরনের কথা সবই আন্তারা ভীষণ অপছন্দ। এবার আন্তারা দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করে, কেন আমি আপনার রুমে যাব? ইফতিন হেসে বলে,
ফান করছিলাম ভাবি। আনতারা আগের মতোই দৃঢ় স্বরে বলে, আর এমন মজা করবেন না ভাইয়া, আমি পছন্দ করি না। ইফতিন হালকা হেসে বলে, দেবর হই, মজা তো করতেই পারি। আনতারা শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলে, না, পারবেন না। দেবর হন আপনি আমার। আপনার দেবরের ইচ্ছে মৃত্যুর সমান। দেবরের থেকে দূরে থাকা ফরজ। ইসলামের সবচেয়ে বেশি পর্দা দেবরের সাথেই করতে বলা হয়েছে। ইসলামের দেবর ভাবি কিংবা শালি দুলাভাইয়ের এমন মজার সম্পর্কে লালত দেওয়া হয়েছে। তাই আশা করছি আপনি না নিজের গুণা বাড়াবেন না আমার। শানিমরোজ ব্যঙ্গ করে বলেন, বাবা রে, ইসলামী নিয়ে এত জ্ঞান, এত কথা, তাই এখন যে পর্দা কথা বলছো এত সামান্য মজা করা নিয়ে, এই সব কথা আমার বড় ছেলে বেডে শুয়ে পড়ার আগে মনে ছিল না। শার্নি ইমরেজের কথার বিপরীতে আনতারা কিছু বলে না, চুপ করে থাকে। গত রাতের ঘটনাটা যখনই কেউ তোলে তার লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বিষয়টা নিয়ে কথা বলতে যেমন লজ্জা লাগে, তেমনি নিজের হয়ে সাফাই দিতেও সংকোচ হয়। যদিও সবকিছু তার অজান্তেই ঘটেছিল, তবুও তো কিছু একটা হয়েছে তাদের মধ্যে, আর সেটাও বিয়ের আগে। এই সত্যিটাই আন্তরাকে ভেতর থেকে কুঁকড়ে কুঁকড়ে খায়। মানুষের অপমানসূচক কথা বিপরীতে কিছুই বলতে পারে না, মাথা নিচু হয়ে থাকে। তার উপর সামনে দেবর আর শাশুড়ি দাঁড়িয়ে, তাদের সামনে এইসব কথা বাড়ানো ঠিক হবে না। আনতারা বুঝে গেছে তার শাশুড়ি তাকে অপমান করার ক্ষেত্রে কোনো কথা ভেবে বলবে না, বরং যদি কথা বাড়ায় তাহলে দেবরা শাশুড়ির সামনেই আরও শ্বশুরের সামনে আরও লজ্জা ও অপমান সহ্য করতে হবে। তাই চুপ থাকার আনতারার কাছে ঠিক মনে হয়। আনতারা চুপ করে থাকায় শানি ইমরোজ ভেতরে ভেতরে খুশি হন, মুখে আত্মবিশ্বাসীর ভাব এনে দাঁড়িয়ে থাকে। উনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে উনি আনতারাকে বুঝিয়ে দিতে চান আনতারা উনার সামনে কিছুই না। ইখতিয়ার চৌধুরী খেয়াল করেন আপাতত উনার স্ত্রী চুপ আছে। তিনি ভাবেন এটাই সুযোগ আনতারাকে রুমে পাঠানো, নয়তো আবার কখন শানিমরোজ মুখ খুলে অপমান শুরু করেন বলা যায় না। তাই সুযোগ বুঝে মেইডকে বলেন, আচ্ছা হয়েছে অনেক কথা, এখন আনতারাকে তাড়াতাড়ি ইফরাদের রুমে দিয়ে এসো। তারপর আনতারার দিকে তাকিয়ে নরম গলায় বলেন, যাও মা, ওর সাথে যাও, ও তোমাকে ইফরাদের রুমে দেখিয়ে দেবে। আজ থেকে সেটাই তোমার রুম। আনতারা ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে মেইডের পেছন পেছন সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ইফতিন তাকিয়ে থাকে আনতারা চলে যাওয়ার দিকে। আনতারার চোখের আড়াল হতেই ইখতিয়ার চৌধুরী বিরক্ত গলায় বলেন, তোমরা কি পাগল? এখন যদি মেয়েটাকে আদর করে আমাদের হাতের মুঠোয় রাখি, তাহলে মিডিয়ার সামনে আমরা যা বলতে বলবো তাই বলবে, কিন্তু এখন খারাপ ব্যবহার করলে দেখা গেল মিডিয়ার সামনে সব সত্যি বলে দেবে, সাথে তোমাদের মা ছেলের ব্যবহারও বলে দেবে। তখন জিনিসটা আরও খারাপের দিকে যাবে। শার্নি ইমরোজ নির্বিকার ভঙ্গিতে বলেন, ভালোটা গিয়ে ছেলেকে বুঝাও, দেখে কি বলে। স্ত্রীর এমন গা ছাড়া উত্তেজিত ইখতিয়ার চৌধুরী রাগ হলো। শার্নি ইমরোজ এতটাই ছোট নন যে বিষয়টা বুঝবেন না। বয়স তো বয়স ও অভিজ্ঞতা যথেষ্ট, তবুও তিনি ব্যাপারটা বুঝতে চাইছেন না। এদিকে আন্তেরা মেইডের পেছন পেছন হাঁটছেন। দ্বিতীয় তলা করিডরে বেশ বড়, অনেকটাই পথ হেঁটে তার একটা দরজার সামনে থামে। মেইড বলে, এটাই স্যারের রুম, আসুন বলেই দরজা খুলে দেয়। আনতারা বাইরে দাঁড়িয়ে থেকে ভেতরটা এক নজর দেখে। ঘরটা বিশাল, মাঝখানে বড় একটা বিছানা, বিছানায় মাথার দুই পাশে দুটি সাইড টেবিল, আর তার উপরে বেড সাইড ল্যাম্প রাখা। বিছানার পায়ে দিকে একটি লম্বা
বসার ব্রেঞ্চ, বাম পাশে দুটি ছোট গোলাপি রঙের চেয়ার আর একটি ছোট টেবিল। ডান পাশে কাচের দরজাওয়ালা কাভার্ড, ভেতরে ইফরাদের কাপড়গুলো দেখা যাচ্ছে। একটু দূরেই আর একটি দরজা, সম্ভবত ওয়াশরুম। মেঝেতে চকচক কালো টাইলস, তার উপরে বড় ধূসর রঙের নরম গালিচার বিছানো। দেওয়ালের বাদামি আর সোনালি রঙের মিশ্র। সিলিং ও দেয়ালের আধুনিক ডিজাইনের বিভিন্ন লাইট। বিছানার পেছনে দেওয়ালের শেল্ফিক নকশা। জানালার পাশে রাখা বড় একটি কৃত্রিম গাছ। মেইড ভেতরে ঢুকতেই ইশারা করে। আমতারা ধীরে ভেতরে ঢোকে, মেইডও পেছনে। মেইড বলে, আপনার কোনো কিছু লাগলে আমাকে বলবেন। আমতারা শান্ত গলায় বলেন, আচ্ছা। মেইড বলে, আমি গেলাম। বলেই মেইড দরজা দিয়ে বেরিয়ে যাবে, ঠিক তখনই আন্তারাকে মেইডকে ডাকে। শোনেন। মেইড ঘুরে থাকায়, জি ম্যাডাম। আন্তারা একটু ইতস্ত করে বলে, জায়নামাজটা কোথায়, একটু বের করে দিবেন? মেইড বলে, আচ্ছা, এনে দিচ্ছি। তারা আবার জিজ্ঞেস করেন, এই রুমে জায়নামাজ দেই? মেইড অবাক হয়ে বলে, এই রুমে জায়নামাজ থাকবে কেন? ইফরাত স্যার কি নামাজ পড়ে নাকি? তারা চমকে ওঠে, ইফরাত নামাজ পড়ে না? মেইড নির্লিপ্ত গলায় বলে, ইফরাত স্যার নামাজ তো দূর, উনার মুখে কখনো আল্লাহর নাম শুনেছে কিনা সন্দেহ। কথাটা শুনেই আন্তারার মাথা ঝিমঝিম করে উঠল। সে ছোটবেলা থেকে কখনো এক ওয়াক্ত নামাজও বাদ দেয়নি। আর আজ সে শুনেছে তার স্বামী নাকি কখনো নামাজই পড়েনি। অথচ সে সব সময় চেয়েছিল একজন ইমানদার, দিনের পথে চলা মানুষকে জীবনসঙ্গী হিসেবে। আর এখন শুনেছে তার স্বামী আল্লাহ নাম পর্যন্ত নেয় না। কবরের প্রথম যে হিসাব নেওয়া হবে তা তো নামাজের। সেখানে ইফরাত যদি কখনো নামাজই না পড়ে থাকে, নামাজ না পড়ার শাস্তি কত ভয়াবহ হতে পারে ভাবতেই আন্তারার শরীর ঘেমে ভিজে যায়। ইফরানের দিনের পথে আনা সেই সব সহজ হবে না, তা আন্তারা বুঝতে পারে। আন্তারা নিজেকে সামলে নিয়ে বলে, আচ্ছা, আমাকে জায়নামাজটা এনে দিন। আর হ্যাঁ, একটা তোয়ালে আর জামাও লাগবে। তোয়ালে এনে দিচ্ছি, কিন্তু জামা কোথা থেকে দেব? আন্তারা লজ্জা পায়। আসলে আমি তো কোনো কাপড় আনিনি, আপনার কাছে একটা থাকলে একটু এনে দিবেন? আসলে নামাজ পড়বো, এই কাপড় দিয়ে পরা যাবে না। মেইড মাথা নেড়ে বলে, আচ্ছা দেখছি। মেইড চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, হাতে জায়নামাজ, তোয়ালে আর বেশ কয়েকটা ড্রেস। সব এনে আন্তারার সামনে রাখে। আন্তারা অবাক হয়ে বলে, এত অল্প সময় এগুলো জামা কোথায় পেলেন? মেইড বলে, ইখতিয়া স্যার এগুলো দিয়েছে। শার্নি ম্যাডামের একদম নতুন ড্রেস, একদমই পরেননি। এখান থেকে কোনটা নেবেন নিন, বাকিগুলো কাভার্ডে রেখে দিচ্ছি। তারা তোয়ালে আর একটা ড্রেস বেছে নেয়, কালো আর ক্রিম রঙের মিশ্রণের ফ্লোয়ার প্রিন্টের জর্জেট কাপড়ের একটা থ্রি পিস। তারপর সেগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। মেইড বাকি কাপড়গুলো কাভার্ডে গুছিয়ে রেখে জায়নামাজটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। গোসল শেষ করে আন্তারা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুমে কেউ নেই। পায়ের দিকে লম্বা বসা ব্রেঞ্চের উপর জায়নামাজ রাখা। আন্তারা গোসলের পর অজু করে বের হয়েছিল। পাশে রাখা নতুন জামা ওড়নাটি মাথায় হিজাবের মতো পেঁচিয়ে নেয়। তারপর আন্তারা জায়নামাজটা বিছানার ডান পাশে মেঝেতে বিছিয়ে দাঁড়িয়ে গেল নামাজে। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর কারণে নামাজ পড়তে পারিনি, তাই প্রথমে ফরজের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ এবং মাগরিবের 3 রাকাত ফরজ সব কাজা নামাজ আদায় করে। এরপর এশার নামাজ আদায় করে। এশার নামাজ শেষ করে গত রাতে গুনাহের জন্য ক্ষমা চাইতে 2 রাকাত সালাতুল তাওয়ার
আদায় করে। এভাবে আনতারা মোট ৬ রাকাত সালাতুল তাওয়াল নামাজ পড়ে। নামাজ শেষ করে ২ হাত তুলে মোনাজাত ধরে। হাত উঠাতেই আনতারার চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। কান্না ভেজা কণ্ঠে বলে, হে আল্লাহ, আমি তোমার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়েছি। তুমি আমাকে দেখছো। আমি যখন গুনাহ করেছি, আমি নিজের অজান্তেই হারাম কাজে জড়িয়ে গিয়েছিলাম। হে রব, হয়তো আমি আমার নফসের কাছে হেরে গিয়েছি। হে আমার আল্লাহ রব্বুল আলামিন, হে দেহ তুমি হালাল পথে ব্যবহার করতে বলেছিলে, আমি তার হারামে ব্যবহার করেছি। যে হৃদয় তুমি পবিত্র রাখতে বলেছিলে, আমি তা কলিশও করেছি। আমি লজ্জিত, খুব লজ্জিত। হে আল্লাহ, তুমি তো পরম ক্ষমাশীল। তুমি তো সেই রব যিনি সবচেয়ে বড় গুনাহ মাফ করে দাও। যদিও বান্দা সত্যিকারের তওবা করে, আমি আজ প্রতিজ্ঞা করছি আমি আর কখনোই সেই হারাম কাজ করব না। আমার এই বিয়ে যেন পবিত্র হয়, হালাল হয়, রহমতের হয়। আমার অতীতে কালো দাগ তুমি মুছে দাও। আমার গুনাহগুলো সওয়াবের পরিণত করে দাও। হে দয়াময়, আমাকে লজ্জার মৃত্যু দিও না। আমাকে ঈমানের সাথে বাঁচাও। ঈমানের সাথে মরার তৌফিক দাও। আমার চোখে এই কান্নাকে তুমি কবুল করো। আমার অন্তরকে পবিত্র করে দাও। তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নেই। আমাকে ক্ষমা করো, সম্পূর্ণভাবে করো। আমি মোনাজাত শেষ করে আনতারার চোখের পানি মুছে নেয়। কান্নায় আনতারা চোখে আর নাক লাল হয়ে ফুলে গেছে। এবার আনতারার ভীষণ ক্ষুধা লাগে। সারাদিন কিছুই খাওয়া হয়নি। পেট ব্যথা করছে ক্ষুধায়। ঘড়িতে তখন রাত 10:30। ঠিক তখনই দরজা নক করে কেউ। আনতারা জায়নামাজে বসে ঘাড় ফিরিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, আসেন। মেইড ভেতরে ঢুকে হাতে খাবারের ট্রে, তাতে বিরিয়ানির প্লেট। মেইড খাবারটি সাইড টেবিলে রেখে বলল, ম্যাডাম, আপনার খাবার এনেছি, খেয়ে নিন। আনতারা জিজ্ঞেস করে, ইফরাত আসবেন কখন? সে এখনো আসেন নাই কেন? মেইড বলে, ইফরাত স্যার আসতে দেরি আছে। মাঝরাতে কিংবা ভোর সকালে আসতে পারে। উনার আশা বসে না খেয়ে লাভ নেই। উনার সারা রাত পার্টি করে খেয়ে ফেরে। আনতারা ছোট করে বলে, ও। মেইড বলে, হ্যাঁ, এখন খেয়ে নিন। মেইড চলে গেলে আনতারা উঠে যায়, নামাজটা গুছিয়ে রাখে। ওয়াশরুমে গিয়ে চোখ মুখ পানি দিয়ে এসে বেডে বসে খেয়ে নেয়। সারাদিন না খেয়ে থাকার পর শরীর কিছুটা হালকা লাগে। খাওয়া শেষ করে বেডের পাশে বসে দোয়া দরুদ পড়তে থাকে। দোয়া পড়তে পড়তে তার মনে ঘুরপাক খেতে থাকে ইরফাদের কথা। নিয়ত করে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই দরজা খুলে ইফরাত ঘরে ঢোকে। তার হাতে দামি বিদেশি মদের বোতল। ঢুকে বোতলে চুমুক দিয়ে দিতে এসে বিছানায় শুয়ে পড়ে। এক হাতে বোতল, অন্য হাতে ভর দিয়ে শুয়ে ইফরাত তাকিয়ে থাকে নামাজ পড়তে থাকা আনতারার দিকে। আনতারা সিজদায় যেতে ইফরাত হঠাৎ করে জোরে হেসে ওঠে। হাসতে হাসতে বিদ্রূপের সুরে বলে, তোকে দেখলে শয়তান আর ফেরেশতা দুজনই কনফিউজড হয়ে যায়। তুই কি মেয়ে? নষ্টামিও করিস, আবার পর্দাও করিস, পাপও করিস, আবার নামাজও পড়িস। আনতারা নামাজ শেষ করে সালাম ফিরায়, চোখ তুলে ইরফাদের দিকে তাকায়। তারপর জায়নামাজ ছেড়ে উঠে ইফরাদের কাছে এসে সামনে দাঁড়িয়ে বলে, আপনি দেখছেন আমি নামাজ পড়ছি, তারপর আপনি এসব কথা বলছেন, আবার মদও খাচ্ছেন। আপনি জানেন না মদ খাওয়া হারাম? এই মুখ কখনো জান্নাতে প্রবেশ করবে না। ইফরাত বিরক্ত হয়ে হাত দিয়ে আনতারাকে ধাক্কা দেয়। সর এখান থেকে, তোর মতো নষ্টা থেকে অত্যন্ত ইসলামের জ্ঞান নেব না।
আন্তারা একটু পিছিয়ে গিয়ে নিজেকে পোশাকে দিয়ে তাকায় যেখানে ইফরাদের হাত লেগেছে। কষ্ট আর উগ্র মিষ্টিত কণ্ঠে বলে, এটা কি করছেন ইফরাত? আপনি দেখছেন না আমি নামাজ পড়ছি? তারপরও আপনি মদ স্পর্শ করা হাত দিয়ে আমার কাপড় ছুঁয়েছেন। এখন আমি এই পোশাক দিয়ে নামাজ পড়ব কিভাবে? ইফরাত এবার আরো রেগে গিয়ে পা দিয়ে আন্তারাকে লাথি মেরে সরিয়ে দেয়। যা, এবার পা দিয়ে সরিয়েছি, এটারই যোগ্য তুই। হঠাৎ আঘাতে আন্তারা পিছিয়ে যায়। মুহূর্তে চার চোখে পানি চলে আসে। বিয়ের প্রথম রাতে স্বামীর কাছ থেকে এমন ব্যবহার মেনে নিতে পারছে না আন্তারা। কাপা গলায় বলে, এমন করছেন কেন ইফরাত? আমি তো আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। এই কথাটা শুনে যেন ইফরাদের মাথায় আগুন ধরে যায়। ইফরাত হাতে থাকা মদের বোতলটা ছুঁড়ে দূরে ফেলে দিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। এক ঝটকায় আন্তারার কাছে গিয়ে আন্তারার চোয়াল শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, তুই মেনে নিবি না? তুই তো চেয়েছিলি এটা। আমাকে ফাঁসিয়েছিস তুই, নয়তো তোর মতো একটা থার্ড ক্লাস খ্যাত মেয়ে এই ইফরাদের রিদান চৌধুরীর বউ কিভাবে হয়? আমি সেই ছেলে যাকে এক পলক দেখার জন্য মেয়েটা ছটফট করে, আর সেই ছেলে কিনা তোর মতো একটা পষ্টিবুকে বউ হিসাবে পেয়েছে। চোখ ভরা জল নিয়ে আন্তারা অবাক হয় তাকিয়ে রইল। কাপা কণ্ঠে বলে, কী সব বলছেন আপনি? আমি এমন কিছু করিনি, একটাবার বিশ্বাস করুন আমার কথা। ইফরাত ফুঁসে ওঠে, তুই কি ভাবিস তোর এইসব নাটকের কথা বিশ্বাস করব আমি? আমাকে অভিনয় শেখাতে আসিস নেই। আমি অ্যাট্রক্স ইরফান রিদান চৌধুরী, তোর প্ল্যান ঠিকই ধরে নিয়েছি। ইফরাদের কথা শুনে আন্তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি প্ল্যান? ইফরাত দাঁতে দাঁত চেপে রাগে বলে, এই যে আমার বউ হওয়ার প্ল্যান। সেই জন্য তো তুই গত রাতে আমার নেশার সুযোগ নিয়ে আমার রুমে ঢুকে পড়ে পুরো সুযোগ নিয়েছিস। তারপর সকালে মিডিয়ে আনালি। এখন সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তোকে বিয়ে করতে হয়েছে। আর তুই যে সব ধর্ম নিয়ে কথা বলিস, পর্দা করিস, এসব ঢং তোর। তুই একটা পেস্টিটিউট। এবং নোংরা শব্দগুলো শুনে আন্তারা কেঁদে ওঠে। অপমান ভরা সে সহ্য করতে পারছে না। সে এমন না, এই সত্যটা বলতে চাইছে, কিন্তু কেউ শুনতে রাজি নাই। আন্তারা অসহায় কণ্ঠে বলে, ইফরাত এসব বলবে না আমার উপর। বিশ্বাস করুন, আমি জানি না আমি কিভাবে আপনার রুমে গেলাম। আমি ধর্ম নিয়ে মিথ্যে বলি না। আমি এমন কথা। ইফরাত ক্ষেপে আন্তরাকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয়। তুই যে কেমন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিস। আর তোকে দেখলেই বমি আসে, দূরে থাক আমার থেকে। আন্তারা মাটিতে ছিটকে পড়ে। ইফরাত গিয়ে বিছানায় বসে পড়ে। তারপর কঠিন গলায় বলে, এদিকে আয়। আন্তারা মাথা তুলে ইফরানের দিকে তাকায়। ইফরাত রাগে গর্জে ওঠে, কি হলো? তোকে ডাকছি না আমি? আসবি নাকি মার খেয়ে আসবি? আন্তারা ধীরে উঠে দাঁড়িয়ে ইফরাতের সামনে এসে দাঁড়ায়। ইফরাত আদেশে সুরে বলে, বস। পায়ের জুতাগুলো খোল। কয়েক মুহূর্তে আন্তারা ইফরাতের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল, চোখে বিস্ময়ক আর অপমানের ছাপ, যেন সব কিছুর বোঝার শক্তি হারিয়ে ফেলেছে। তারপর চুপচাপ নিচু হয়ে ইফরাতের জুতা খুলতে লাগলো। জুতা খোলা শেষ হলে ইফরাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এটা হচ্ছে তোর জায়গা, আমার পায়ের বুকে আসার যোগ্যতা তোর মতো নষ্ট মেয়ের নেই। বলে ইফরাত পা তুলে বিছানার উপর রাখে। তারপর শুয়ে পড়ে। শো অবস্থায় মাথা তুলে আবার বলে, শোন, কান্না করতে হলে মুখ চেপে করবি, শব্দ যেন আমার কানে না আসে। যদি তোর কারণে আমার ঘুম ভেঙে যায়, তোকে ভেঙে ফেলবো, মনে রাখিস। বলেই কমফোর্টটা গায়ে জড়িয়ে চোখ বন্ধ করে ইফরাত কিছু সময়ের মধ্যে ঘুমিয়েও পড়ে। নেশা করে থাকায় আন্তারা যেন পাথর হয়ে বসে আছে, চোখ দুটো শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বামীর নামে মানুষটার কাছ থেকে এমন লাঞ্ছনা পাবে, এটা
আন্তারা কখনোই কল্পনাও করেনি। সে তো স্বপ্ন দেখছিল একটা শান্ত ভালোবাসা ভরা সংসার, যেখানে থাকবে সম্মান, থাকবে মমতা, থাকবে না কোনো অপমান আর দূরত্ব। অথচ তার কপালে জুটল অবজ্ঞার তিরস্কার। কিছুক্ষণ পর আন্তারা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে কভার থেকে নতুন একটা ড্রেস বের করে কাপড় বদলে আবার অজু করে আসে। তারপর জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ পড়তে পড়তে আন্তারার চোখ থেকে টুপ টুপ করে পানি ঝরতে থাকে। বুকের ভেতর ব্যথা যেন থামছেই না। ইরফানের কথাগুলো বারবার কানে বাজছে। ৪ রাকাত নামাজ শেষ করে আর নিজেকে ধরে রাখতে পারল না আন্তারা। হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে গিয়ে বাচ্চার মতে কাঁদতে শুরু করলো। কান্নায় তার শরীর কাঁপছে, গলা দিয়ে ঠিক মতো শব্দ বেরোচ্ছে না, বুকে কষ্ট কথা আঁকড়ে যাচ্ছে। তবুও কোনোভাবে বলে, আল্লাহ ও আল্লাহ, আপনি সব ঠিক করে দিন মালিক। আমি আর পারছি না এত অপমান লাঞ্ছনা সহ্য করতে। আল্লাহ, আপনি সব ঠিক করে দিন। আল্লাহ, আপনি ইফ ইফনাদের মেজাজটাও ঠান্ডা করে দিন, মনটা নরম করে দিন, আমাদের দূরত্ব কমিয়ে দিন, আমাদের মধ্যে পবিত্র মহাব্বত দিয়ে দিন। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। চলবে।